নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সেই 1999 সাল, সেই সময় থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। তখন আমি যে সর্বভারতীয় চ্যানেলে কাজ করতাম, তারা আমাকে দায়িত্ব দিয়েছিল তৃণমূল বিট কভার করার জন্য। তার কিছুদিন বাদেই পাঁশকুড়া বাই ইলেকশন হলো, বিক্রম সরকার বনাম গুরুদাস দাশগুপ্ত। দিদিমণি তখন রেলমন্ত্রী, নিয়মিত মেদিনীপুর যেতেন। আমি তার সফর সঙ্গী হতাম। টানা কয়েকদিন মেদিনীপুরে আস্তানা গেড়েছিলাম। ছোটাঙ্গারিয়ার ঘটনা তো সর্বভারতীয় স্তরে আমি প্রথম ব্রেক করি। দিদিমণি তখন ওই মেদিনীপুর শহরে রানী শিরোমণি পর্যটক আবাসে ছিলেন, রেলমন্ত্রী। কেশপুরে একটা সভা করেছিলেন 2000 সালের 3রা জানুয়ারি। সেখানে স্লোগান দিয়েছিলেন, কেশপুর হবে সিপিএম এর শেষপুর। তারপরেই সেই বছরই দুদিনের মধ্যেই ছোটাঙ্গারিয়ার ঘটনা ঘটলো। দিদিমণি গেলেন, এনডিএর ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসলো, ইত্যাদি অনেক ঘটনার সাক্ষী। তারপর দীর্ঘদিন ধরে কালীঘাটে যাতায়াতের সূত্রে দিদিমণির সঙ্গে আমার বেশ ভালো রকমই পরিচয় হয়েছিল। ঘনিষ্ঠতা বলবো না, ভালো রকম পরিচয় ছিল। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ঘনিষ্ঠতা হয়েছিল। উনি আমাকে চিনতেন, আমি ওনাকে চিনি। সেই দিদিমণিকে আমি দেখেছিলাম বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু। বামেদের সঙ্গে কোনো রকম সমঝোতা নয়। তাকে ঘিরে অবাম জনতার একটা আশা তৈরি হয়েছিল, পারলে মমতাই পারবে সিপিএম কে সরাতে। তাদের সেই প্রত্যাশা, স্বপ্ন পূরণ হয় 2011 সালে। এটা হচ্ছে বিরোধী নেত্রী হিসাবে, শাসক হিসাবে মমতার উন্নীত হওয়ার কালপর্ব। যে মমতাটিকে তখন দেখেছিলাম, তিনি তখন মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। তখন হয়তো তার দলের এই অর্থবল ছিল না, লোকবল ছিল। তাকে ঘিরে স্তাবকের বলয়ও তৈরি হয়নি। পুরনো তৃণমূলের নেতারা থাকতেন তাকে ঘিরে। অবশ্যই শোভন চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, আরো অনেক নাম আছে। যে দিদিমণিকে তখন দেখেছিলাম, তিনি 8 পৌরে শাড়িতে, একেবারে আমার পাশের ঘরের মেয়ে বা দিদি। সেই দিদিমণিকে এখন চিনতে পারি না। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। ক্ষমতায় আসার 15 বছর পর এই 2026-এর বিধানসভা নির্বাচনে দিদিমণিকে যেরকম ভূতগ্রস্ত হিসাবে দেখছি, আমি কল্পনা করিনি এই রূপে মমতা দিদিকে দেখতে হবে। সম্পূর্ণ দিশাহীন, চিন্তিত, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, স্নায়ু ধরে রাখতে পারছেন না, এমন একজন নেত্রী হিসাবে। আসলে 15 বছরের রাজ্যপাট হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যতই তিনি বলুন বিজেপিকে বেলাইন করে দেব, উনি বুঝতে পারছেন পায়ের তলার মাটি ধীরে ধীরে সরছে এবং পশ্চিমবঙ্গে জনতার সঙ্গে তার একটা আস্থার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছিল অনেকের সঙ্গে, সবার সঙ্গে নয়। তাতে আস্তে আস্তে চির ধরতে শুরু করে অনেকদিন আগে থেকেই, মানে 5-6 বছর আগে থেকে ধরুন। এখন সেটা ফাটলের চেহারা নিয়েছে। 26শে মার্চ দিদিমণি পাণ্ডবেশ্বর গেলেন, দুবরাজপুরে গেলেন, জনসভা করলেন। কি বললেন? যে কথাগুলো শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য বলেন, একেবারে সেই কথার প্রতিধ্বনি শোনা গেল দিদিমণির মুখে। কি? যে ইভিএম হ্যাক করতে পারে বিজেপি কমিশন মিলে, গণনা কেন্দ্রে নজর রাখতে হবে, গণনা কেন্দ্র আঁকড়ে পড়ে থাকতে হবে, তিনি আইনজীবীদের ব্যবস্থা করবেন, সব ভিভিপ্যাট কাউন্টিং না হলে ফলাফল মানবেন না। এই যে গণনা কেন্দ্র আঁকড়ে পড়ে থাকতে হবে, প্রত্যেকটা ভিভিপ্যাট গণনা শেষ হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়া যাবে না,
এই কথাগুলো এতদিন বিরোধীরা বলতো যে গণনা কেন্দ্রে শাসক দলের সন্ত্রাসে তাদের কাউন্টিং এজেন্টরা মাঝপথে গণনা কেন্দ্র ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এবার সেই সুরে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, মানে বিরোধীদের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার সমর্থকদের বলছেন যে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, ইভিএম ওরা হ্যাক করবে। ভাবুন, এটা হচ্ছে আতঙ্কের বহিঃপ্রকাশ। ক্ষমতা হারাতে পারেন দিদিমণি এখন নিজের মনে এই ধারণা তার বদ্ধমূল হয়েছে। যতই তিনি একটা সাহসী মুখচ্ছবি তুলে ধরার চেষ্টা করুন না কেন, বাস্তবটা হলো এই, দিদিমণি ভাবছেন যে এবার হয়তো তিনি ক্ষমতায় নাও ফিরতে পারেন। বিষয়টা তার কাছে এখন 50-50 হয়ে দাঁড়িয়েছে। তা না হলে দিদিমণির গলায় এই সুর আমি শুনতাম না, যে সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে আছে, 100টার উপর সরকারি প্রকল্প আছে, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়েছেন, যুব সাথীতে 1500 টাকা করে দিচ্ছেন, ইমাম মুয়াজ্জিম পুরোহিতদের ভাতা বাড়িয়েছেন, নির্বাচন ঘোষণার 1 ঘন্টা আগে সরকারি কর্মীদের ডিএ দেবেন বলে ঘোষণা করলেন, যে সরকারি কর্মচারীদের ডিএ আটকাতে 8 বছর ধরে নানা কোর্টে লড়াই করেছেন। এখন তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে সরকারি কর্মচারীরাও আর ক্ষুব্ধ হবে না, তারা ডিএ পাবে ধাপে ধাপে, যুব সাথী দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়েছেন। তাহলে এত চিন্তা কিসের আপনার? তার মানে বুঝতে পারছেন এসব দিয়ে আর ভবি ভুলবে না। বাংলার মানুষ কি পরিবর্তন ঘটানোর ব্যাপারে সংকল্প করে নিয়েছেন? সেটা দিদিমণি আঁচ পাচ্ছেন। দেখুন, দিদিমণি কিন্তু খুব বিশ্বাসযোগ্য ভাবে তার কাছে কোনো বাস্তব পরিস্থিতি রিপোর্ট চায় না, সব মন জোগানো কথা। ও কিচ্ছু না, দিদিমণি বিজেপি লাভাচ্ছে, বিজেপি 50টা পাবে, এই পাবে সেই পাবে, তুমি আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তার চারপাশে ঘিরে থাকা স্তাবককুল সব সময় দিদিমণিকে এই ফিডব্যাক গুলো দেন, যার সঙ্গে বাস্তবের খুব একটা সম্পর্ক নেই, এবং তিনি ওই এগুলো শুনতেই ভালোবাসেন। আসলে ক্ষমতায় থাকতে থাকতে বিরুদ্ধ কথা, বিরুদ্ধ মত, এগুলো কেউ কোনো শাসকই শুনতে চায় না। আর দিদিমণি মেগালোমানিয়ায় আক্রান্ত। তিনি ভাবেন তিনি পৃথিবীতে এমন কোনো বিষয় নেই সেটা জানেন না। রকেট সায়েন্স তিনি জানেন, হয়তো জিন থেরাপিও জানেন, তিনি সর্বজ্ঞ। তাকে কেউ পরামর্শ দেবে, এ ধরে কারুর দুটো মাথা নেই। তাই স্তাবককুল মন জোগানো কথা বলে। কিন্তু যতই স্তাবককুল মন জোগানো কথা বলুন, দিদিমণির একটা নেটিভ ইন্টেলিজেন্স আছে, সেটা হয়তো এখন অতটা কাজ করে না বয়সের কারণে, চাপের কারণে। তারও তো 70 ছুঁই বয়স, তাও যার নেটিভ ইন্টেলিজেন্স আছে, আমার ধারণা সেই নেটিভ ইন্টেলিজেন্স তাকে এই বার্তাটাই দিয়েছে, এ বড় সুখের সময় নয়। এই দিদিমণিকে আমি চিনতে পারছি না, উদ্ভ্রান্ত, দিশেহারা বক্তব্য রাখছেন। আগেও এরকম বক্তব্য রাখতেন, এখন যেন মানে সব সীমা অতিক্রম করে গেছে, নত্য সত্যের কোনো বালাই নেই, কি বলছেন কেন বলছেন জানেন না, এমন এমন কথা বলছেন যেটা একেবারে বুমেরাং হয়ে যাবে। এই সেই ধর্মতলায় বললেন যে একটা কমিউনিটি যদি একজোট হয় আপনাদের 13টা বাজিয়ে দেবে, সামলাতে পারবেন তো? বিজেপি লুফে নিয়েছে। এই মমতা কিন্তু এই কথা বলতেন না কিছুদিন আগেও, এখন বলছেন কেন? মরিয়া হয়ে। ওই ভোট ব্যাংকে কনসলিডেট রাখো, তার জন্য তোষণ করো, দেখেও না দেখার ভান করো। এটাই হচ্ছে ছবি। দিদিমণি স্বস্তিতে নেই, দিদিমণি চিন্তিত, দিদিমণি দিশেহারা, দিদিমণি ক্ষমতা হারানোর ভয়ে এখন প্রতিটা ক্ষণ কাটাচ্ছেন। এই যে এসআইআর নিয়ে তিনি এত আস্ফালন করলেন, এসআইআর হতে দেব না, মানব না, একজন ভোটারের নাম যাতে বাদ না যায় দেখব। এখন বলছেন আমি লড়াই করেছি বলে তো এত নাম শেষ পর্যন্ত রইল।
আসলে তিনি হেরে গেছেন, গো হারান হেরে গেছেন। সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি তার দাবির। যতই তিনি পিটিশনার হিসেবে সওয়াল করুন, সুপ্রিম কোর্টও মনে করে এসআইআর সময়ের দাবি, নির্ভুল ভোটার তালিকা তৈরি করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করছে। এখন দিদিমণি বলছেন হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে নিষ্পত্তির তালিকা কমিশন প্রকাশ করছে না। কমিশনের হাতে আছে নাকি? সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের নিয়োগ করেছেন, তারাই তো নিষ্পত্তি করছেন। 32 লাখের কাছাকাছি নিষ্পত্তি হয়ে গেছে, কিন্তু সব বিচারক এখনো ই সাইনটা করে উঠতে পারেননি। যতক্ষণ না ই সাইন হবে ততক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন সেটাকে আপলোড করবে না। আপনার যদি কিছু বলার থেকে হাইকোর্টে গিয়ে বলুন, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, এখানে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। যেমন যেমন তালিকা আসবে বিচারকদের ই সাইন সম্বলিত, তেমনি তেমনি জাতীয় নির্বাচন কমিশন সেগুলোকে আপলোড করবে। কারোর কিছু করার নেই। দিদিমণি জেনেও মিথ্যাচার করছেন, জেনেও ভুল বোঝাচ্ছেন। আরে পেট্রোল এলপিজির সংকট বিশ্বজোড়া, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, ভারতকে আমদানি করতে হয় এলপিজি অশোধিত তেল, তাও তো 41টা সোর্স থেকে ভারতবর্ষ আমদানি করে। 2 মাসের মজুদ ভান্ডার আছে, 74 দিনের মজুদ ভান্ডার থাকার কথা, 2 মাসের মজুদ ভান্ডার আছে। হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে দিয়েছে ইরান, তাও দিদিমণি আতঙ্ক ছড়াচ্ছেন। আসলে উনি না বোঝেন বিদেশ নীতি, কোনো কিছু তলিয়ে বোঝার ভাবার তার ক্ষমতা এখন আর নেই। তিনি যা পাচ্ছেন হাতে সেটাকে মরিয়া হয়ে ভোটের প্রচারে কাজে লাগাচ্ছেন, বাধ্য হচ্ছেন। অসহায় অসহায় দিদি আর্তনাদ করছেন। খুব গান শুনতে তো ভালোবাসেন, ইন্দ্রনীল তার পছন্দের শিল্পী। ডাকুন না ইন্দ্রনীলকে, হয় বাড়িতে নয় নবান্নের 14 তলায়। মান্না দে সুর করা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী গান, কি চেয়েছি আর কি যে পেলাম, সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। দিদিমণির অবস্থা কিন্তু এখন ঠিক সেই। চেয়েছিলেন এসআইআর বন্ধ হোক, 2025-এর তালিকায় ভোট হোক। এসআইআরও শেষ হবে, ভোটও হবে নতুন তালিকায়। কি চেয়েছি আর কি যে পেলাম। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।